সাতুটা আজ এতদিন পরে বাড়ি ফিরবে, আর আজই কিনা এই কাণ্ড। চোখ খোল না। হে ঠাকুর, একটা গামছা ভিজিয়ে আনবো? ঠাকুর, রক্ষে করো, হ্যাঁ তাই রক্ষে আনগে। করো ঠাকুর। আরে দাঁড়িয়ে রইলি কেন, যা না। ও মাখন, তাকা না বাবা। ওই দেখো মা, কাকিমা চোখ খুলেছে। মাখন, এই তো এই তো। হ্যাঁ, আমি 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 কোথায়? তুমি উঠোনে অজ্ঞান হয়ে গিয়েছিলে দিদি। চুপ কর তো ছোট। ও মাখন, মাখন রে, কি হয়েছে ভাই তোর? হ্যাঁ, কি কষ্ট হচ্ছে আমাকে বল। ওই বাড়িটা, ওই বাড়িটা কোথায় কোন গেল? বাটির কথা বলছিস তুই? হ্যাঁ, ওই বিষের বাটিটা কোথায় গেল? কি ভয়ঙ্কর কথা। কি হয়েছে? ও বড় বৌমা, অমন করছো কেন? কি হয়েছে আমাকে একবার বলবে তো? না না না, কিছু হয়নি মা, কিছু হয়নি। আপনি ঘরে যান, আমরা ওকে ভেতরে নিয়ে যাচ্ছি। আচ্ছা চল ওঠ। কি কাণ্ড হলো বলতো দেখি সকালবেলা? হ্যাঁ, কি বাধালি বলতো। চল। রাধা মাধব, রাধা মাধব, জয় ঠাকুর, জয় জয় জয়। একটু তাড়াতাড়ি করো সব ঠাকুর, আজ ছেলেটা আমার বাড়ি ফিরবে। আজই যত অনর্থ হবার। উফ, আমার ছেলেটা। গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। শুনছেন জগদীশ গুপ্তর লেখা কলঙ্কিত সম্পর্ক অবলম্বনে আজকের গল্প কলঙ্ক। বিরাজবালার ছেলে সাতকড়ি আজ বাড়ি ফিরছে। এ বাড়িতে সবাই তাকে সাতু নামে ডাকে। এবারের মেজ ছেলে সে। বিরাজবালার 4 ছেলে। বড় ছেলে সতীশের পরেই সাতকড়ি মানে সাতু। এই সাতুর বউই ভোরবেলা উঠোনে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। তার নাম মাখনবালা। সে হলো বিরাজের মেজ বৌমা। এবারের বড় বউ গোলাপ হল নিতুর মা। সংসারের ভার আর শাশুড়ির শাসনে সে সবসময় একেবারে তটস্থ হয়ে থাকে। মুখের ওপর কখনো কথা বলে না। তবে মাখনবালাকে নিয়েই এ সংসারে সবার যত ভয়, বিশেষ করে গোলাপের। আজ কদিন ধরেই একটা প্রবল ঝড়ের আশঙ্কা করছে সে। সংসারটা বড় গুমোট হয়ে আছে। আজ ভোর হতে না হতেই বাড়ির বড় বউ গোলাপের চেঁচামেচিতে ঘুম থেকে উঠে পড়েছে বড় ছেলে সতীশ। উঁকি মেরে কাণ্ডটা দেখে কাঁধে গামছা ফেলে হনহন করে কলতলায় চলে যায় সে। এসব মেয়েলি ঝঞ্ঝাটে তার কোনো আগ্রহ নেই। মুখ ধুয়ে উঠোনের মাঝখানে এসে মায়ের ঘরের দিকে মুখ করে হাঁক দেয় সে। মা, ও মা, সতুকে তাহলে আনতে যাই নাকি? বেলা হয়ে গেল তো। হ্যাঁ হ্যাঁ বাবা, তাই যা বাবা, নইলে এই রোদ্দুরে আমার ছেলেটার আবার কষ্ট হবে। যা বাবা, দুগ্গা দুগ্গা। এদিকে দুগ্গা, আবার কি ঘটলো মা? বৌমা অমন দুম করে অজ্ঞান হয়ে গেলেন কেন? ও কিছু নয়, ও নিয়ে তোকে ভাবতে হবে না। যা বাবা, তুই যা, আমার ঘরের ছেলেটাকে ঘরে ফিরিয়ে নিয়ে আয় বাবা। হ্যাঁ ঠিক আছে, তাই যাই। কই একটা ছাতা দাও দেখি। দিচ্ছি বাবা, দিচ্ছি। এই যে, সাবধানে যাস বাবা, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুগ্গা দুগ্গা দুগ্গা। বৌমার অজ্ঞান হয়ে যাওয়া নিয়ে কোন সংসারে কোন শাশুড়িই বা মাথা ঘামিয়েছেন। তাই বিরাজবালাও মাথা ঘামালেন না। 2 বছর পরে তার মেজ ছেলে সাতকড়ির ফিরে আসাটা তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ছেলেটাকে 2 বছর চোখে দেখেননি তিনি। বাড়িটার চারপাশে চোখ ঘোরালেন বিরাজবালা। সবাই আছে, সবাই ছিল এতদিন, তবু কে যেন ছিল না। কার যেন অনুপস্থিতি তার মনটাকে বড় শূন্য করে রেখেছিল এই 2 বছর। সাতুরে, সাতকড়ির আসতে আর কতক্ষণ বাকি মনে মনে হিসেব করতে থাকেন তিনি। রোদের দিকে তাকিয়ে সময়টা আন্দাজ করেন। সতীশ না গেলে যে সাতু আসতে পারবে না এমনটা নয়, কিন্তু একা একা অনাহুতের মতো বাড়িতে ঢুকতে যদি সাতু সংকোচ হয়, তাই আগের রাতে মা ছেলে মিলে পরামর্শ করে এই উপায়টাই ঠিক করেছে। সতীশই তাকে আনতে যাবে। সতীশ বেরিয়ে যাওয়ার পরে তার ঘরের দরজায় এসে দাঁড়ালেন বিরাজবালা।
গোলাপ আর নিতু মানে মা আর ছেলে মিলে ততক্ষণে মাখনবালাকে ঘরে এনে বসিয়েছে। কি হয়েছে বাচ্চা? হ্যাঁ, তোমার শরীর টরীর খারাপ নাকি? না মা, শরীর ঠিক আছে। তাহলে ভয় টয় পেয়েছিলে নাকি? না মা, সেসব কিছু নয়। ও মা, তাহলে অমন দুম করে অজ্ঞান হয়ে যায় নাকি? আসলে রাত্রিরে ঘুম হয়নি মা, বাইরে এসে দাঁড়িয়েছিলাম, কেমন করে অজ্ঞান হয়ে গেলাম কে জানে। হ্যাঁ, বলতে পারি না। দেখো বাপু, সামলে সুমলে থেকো। আজ এতদিন পরে আমার ছেলেটা বাড়ি ফিরছে, দেখো আবার যেন কোনো অঘটন ঘটিয়ে বসো না। ও বড় বৌমা, বড় বৌমা, হ্যাঁ হ্যাঁ মা। বলি যাকে আগলে বসে থাকলে কি সংসারটা চলবে? রান্না চড়াতে হবে না? তা আজ কি কি করতে হবে সব মনে আছে তো? হ্যাঁ মা, এই যে আমি এক্ষুনি যাচ্ছি। তাই যাও বাচ্চা, তাই যাও। মাখন, আমি একটু রান্নাঘরের দিকে যাই, তুই সাবধানে থাক। হ্যাঁ, একটু বিশ্রাম কর। পুজোটা সেরেই আমি আসছি। হ্যাঁ, সকাল থেকে যা ওনার সৃষ্টি চলছে। মা, মা, ও কি সতীশ, ফিরে এলি যে? আমার সাথুকে আনলি না? সে তো এলো না মা। হ্যাঁ, এলো না? এলো না আবার কি কথা রে? এলো না কথাটার মানে কি? তার সঙ্গে তো দেখা হয়নি? হ্যাঁ হয়েছে, জেলের বাইরে দাঁড়িয়েছিলাম আমি। জেল থেকে বেরিয়ে সাতু আমাকে দাঁড়াতে বলে কোথায় যেন গেল, তারপর আর ফিরলো না। ফিরলো না? সে কি রে? ফিরলো না মানেটা কি? ফিরলো না আর তুই চলে এলি? তুই চলে এলি কেন বাবা? তুই আর একটু অপেক্ষা করতে পারলি না? কি আর আমার মনে হয়, আমার মন বলছে সাতু নিশ্চয়ই ফিরেছিল। এই তোকে দেখতে না পেয়ে এখন কোথায় চলে গেছে কে জানে আমার ছেলেটা। না মা, সত্যিই সে ফেরেনি। আমি এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও, আর তাছাড়া সে নিজের বাড়ির রাস্তাটা চেনে মা। রাস্তা চিনলেও তুই তাকে নিয়ে আসবি না? আচ্ছা, আমার ছেলেটা 2 বছর পর, বুঝেছি, সে বাড়ি ফিরুক, তোরা তা চাস না না মা? বিরাজবালার চোখ দিয়ে দরদর করে জল গড়িয়ে পড়ছে। সারা রাত নিশ্চয়ই তারও ঘুম হয়নি, জেগে জেগে সময় গুনেছেন তিনি। তারপর ভোর হতে না হতেই বাড়িতে একটার পর একটা অঘটন শুরু হয়ে গেল। স্নান সারা হলো না, ধোয়া কাপড় পরা হলো না, পুজো সারা হলো না। অন্যদিন তো কই এত ত্রুটি বিচ্যুতি ঘটে না। আর তারপর সতীশের মুখে এই কথা। বিরাজবালা নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তার সেই ভেঙে পড়া মুখের দিকে চুপ করে তাকিয়ে আছে মাখনবালা। মুখের বলিরেখা গলে গলে যে জলের স্রোত নামছে, তার পুরোটাই এক অনাবিল মাতৃস্নেহ, মায়ের দায়, মায়ের প্রার্থনা, মায়ের অসহায়তা দেখতে দেখতে তার ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কিন্তু যার জন্য এই অসহায়তা, এতখানি অভিমান, সে কি সত্যিই তার যোগ্য? তার জন্যে শাশুড়ির চিন্তা না থাক, ছেলের প্রতি এই স্নেহটা তো তার মিথ্যে নয়। সংসারের বটগাছকে এভাবে ভেঙে পড়তে দেখেনি এর আগে মাখনবালা, এমনকি 2 বছর আগের সেই দিনটাতেও নয়। তার নিজের ভেতরেই কেমন একটা গ্লানি আর অপরাধ বোধ জন্মাতে থাকে। যে সন্তান তার মাকে এমন একগলা পাঁকে এনে দাঁড় করিয়ে দিল, সে কেমন সন্তান? তার জন্যে কি এই কান্নাটা মানায়? শাশুড়ির দিকে তাকিয়ে আপন মনেই যেন শব্দকটা মাখনবালার বুক ঠেলে বেরিয়ে এলো। কেন আর বৃথা অপেক্ষা করছেন মা? সকালবেলা লোকজনের সামনে দিয়ে মাথা উঁচু করে আসার মতো মুখ তার নেই, কি? তাই চলে গেছেন। কথাটার মানে কি? সন্ধ্যের পর তিনি ঠিক আসবেন। এ কি কথা বলছো তুমি মেজো বৌমা? হ্যাঁ, আমার ছেলের সম্পর্কে আমার সামনেই তুমি? আমি তো ভুল কিছু বলিনি মা।
আমার কথাটা মিলিয়ে নেবেন। আহ মেজো, চুপ কর না। শোনো, তোমার মান অভিমান আর রাগের ধরনটা না আমার ভালো লাগছে না বৌমা। তোমার মুখ দিয়ে না সারাদিন যেন বিষ ঝরে পড়ছে, মা, বিষ। মা, আপনি একটু শান্ত হন মা। অমন বিষ একটু মুখ শান্ত করে হন। আমার ছেলের সামনে যেতে পারবে না, এই কথা বলে দিলাম। শান্ত হন মা, একটু তোমার শান্ত দেখছি হন। কোনো লঘু গুরু জ্ঞানই নেই। আহ থাক না মা, যা বলার সব তোমার বড় বউকে বুঝিয়ে দিও, সে বলে দেবে ক্ষণ। তুমি এখন ঘরে যাও তো মা, শরীর খারাপ করবে যে। দাঁড়াও, আমি বরং বাইরেটা আর একবার খুঁজে দেখে আসি, দেখে তাকে পাই কিনা। মাকে শান্ত করতে আরও একবার ভাইকে খুঁজতে বেরোলো সতীশ। সম্ভব অসম্ভব কোনো জায়গায় বাদ দিল না সে। দিনের অর্ধেকটা জুড়ে বৃথা ঘোরাঘুরি করেও কাউকে কোথাও পাওয়া গেল না। তবু মুখ কালো করে বাড়ি ফিরে এলো সে। অবশ্য লজ্জায় বিশেষ কাউকে জিজ্ঞাসাবাদও করতে পারেনি, কিন্তু সে কথাটা তার মাকে বলতে পারল না সতীশ। 2 বছর জেলখাটা সাতুর জন্য যে সে লজ্জা পাচ্ছে, কথাটা তার মা শুনলে আবার যদি কুরুক্ষেত্র বাঁধিয়ে দেয়। মাথা নিচু করে পা টিপে টিপে খিড়কির দরজা দিয়ে বাড়িতে ঢুকল সে। কিন্তু বিরাজবালার কান বড় সজাগ। সতীশ, সতীশ এলি নাকি? বাবা সতীশ, সাতুকে খুঁজে পেলি বাবা? না মা, পাইনি। পাসনি? তা পথে কাউকে জিজ্ঞেস করে দেখলি না? কেউ যদি আমার সাতুকে দেখে থাকে? বলা যায় না, হতেও তো পারে, বল। না মানে আমি জিজ্ঞেস করেছি মা। করেছিস? কেউ দেখেনি বলছে। দেখেনি? ও তাহলে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লেন বিরাজবালা। সারাটা দিন তিনি আর উঠলেন না, দাঁতে কুটোটিও কাটলেন না, চুপ করে শুয়ে রইলেন। বাড়ি ভর্তি লোকজন, আজ সবাই তার চোখের বিষ। আর সবচেয়ে বড় বিষ ওই মেজ বৌমা মাখনবালা। সে চায় না তার স্বামী ফিরে আসুক। ওই বিষমুখী বউয়ের জন্যই যে তার ছেলেটা ঘরে ফিরতে পারছে না, একথা বোঝেন বিরাজবালা। চুপ করে শুয়ে রইলেন তিনি। 2 বছর আগের সেই সকালটা তার চোখের সামনে আবার ভেসে উঠল। পুলিশ! ঠাম্মি, ও ঠাম্মি, পুলিশ এসছে গো। ঠাম্মি, পুলিশ? পুলিশ! কি বলছিস রে? কোথায় পুলিশ? ওই তো আমতলার মোড়ে জিপ গাড়িতে করে এসছে ঠাম্মি। কাকাকে হাতে বেরিয়ে দিয়ে জিপে তুললো গো। কি 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 বলছিস তুই? সাতুকে তুই ঠিক দেখেছিস নি তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক দেখেছি ঠাম্মি। আমি নিজের চোখে দেখেছি। কাকার কাছে যাচ্ছিলাম, পুলিশ আমাকে সরিয়ে দিল গো। ঠাম্মি, ও ঠাম্মি, কাকা কি করেছে গো? তাকে পুলিশে ধরে নিয়ে গেল কেন? ও ঠাম্মি, বলো না ঠাম্মি। আমি জানি না দাদু, আমি কিচ্ছু জানি না। সেখানে আর কেউ ছিল না? ছিল তো, সবাই ছিল। মন্ডল দাদু, বধু জেঠু, পরাণ জেঠু, কাকার বন্ধুরা ভর্তি লোক ছিল। তাদের সামনে দিয়ে কাকাকে হিড় করে টেনে নিয়ে গেল। কি বলছিস? আমার সাতু, আমার সাতু। নাতির কথা শুনে সেদিন কাঁপতে কাঁপতে ঘর থেকে বেরিয়ে এসেছিলেন বিরাজ। বাইরে এসে দেখেছিলেন বাড়ি শুদ্ধ লোক মুখ কালো করে দাঁড়িয়ে আছে। মাথায় হাত দিয়ে ঘরের দাওয়ায় বসে আছে মাখনবালা। এই মাত্র তার উপর দিয়ে যেন একটা বিধ্বংসী ঝড় বয়ে গেছে। সাতুরে! শাশুড়ির আওয়াজ পেয়ে মুখ তুলে তাকালো মাখনবালা। এমন পাথরের মতো কঠিন মুখ এর আগে কখনো দেখেননি বিরাজবালা। স্বামীকে পুলিশে ধরে নিয়ে যাওয়ার খবর শুনেও তার চোখে কোনো কান্না নেই। এত আগুন কোথা থেকে এলো তার মেজ বউয়ের মুখে, চোখে? বিরাজবালা হতবাক হয়ে তাকিয়েছিলেন মেজ বউয়ের মুখের দিকে। পরপর এই ধাক্কাটা আর নিতে পারলেন না বিরাজবালা। দুকড়ে কেঁদে উঠেছিলেন সেদিন। সাতুরে! কি কথা শোনালি বাবা? সাতু, কোথায় গেলি তুই? এসব কি করে হলো? আমার কি সর্বনাশ হলো? সর্বনাশটা আপনার হয়নি মা,
সর্বনাশ হয়েছে ওই বিধবা মেয়েটার। এরপর সে আর কাউকে মুখ দেখাতে পারবে? কোলের ছেলেটাকে নিয়ে কোথায় যাবে সে? গলায় দড়ি না গায়ে আগুন, কোনটা দেবে বলুন তো? কোনটা দেবে? কি হচ্ছে কি মেজো? তুই ঘরে যা, যা বলছি। মায়ের সামনে এসব কি কথা বলছিস তুই? আমাকে সরিয়ে দিয়ে কি লোকের মুখ বন্ধ করতে পারবে দিদি? আমাদের কলঙ্ক মুছতে পারবে তো? আর আমার কি হবে? যার স্বামী অন্য মেয়ের সতীত্ব নিয়ে টানাটানি করে, মেজো চুপ কর। তার কি হবে দিদি? বলো না, কি হবে? কি বলছো কি বৌমা? কি বলছো তুমি? তোমার কি গুরুজনের কোনো জ্ঞান নেই, কোনো শিক্ষা নেই তোমার? যার নামে বলছো সে তোমার স্বামী বৌমা, তোমার স্বামী। সেটাই তো আমার সবচেয়ে বড় কলঙ্ক মা। এই পাপ আমি কোথায় রাখবো? কথাটা মনে পড়তেই আজও অজান্তে ভেতর ভেতর কেঁপে উঠলেন বিরাজবালা। তার মেজ বৌমা কি সেদিন মনে মনে অভিশাপ দিয়েছিল? আর তার সাপেই কি তার ছেলেটা? না না, এসব কি ভাবছেন তিনি? সাতু ঠিক ফিরে আসবে। মনের সবটুকু শক্তি এক করে তিনি নিজের মনকে বোঝানোর চেষ্টা করলেন। 2 বছর ধরে রোজ তার রাধা মাধবের পায়ে সাতুর নামে তিনি তুলসী দিচ্ছেন। এসব বিফলে যেতে পারে না। ভগবান ঠিক মুখ তুলে চাইবেন না। তার সাতুর নামে যে অভিযোগ সেদিন পুলিশ এনেছিল সে কথা বিশ্বাস করেননি বিরাজবালা। সেদিনও না, আজও করেন না তিনি। সেদিন বন্ধুদের সঙ্গে মধুডাঙ্গার মেলায় গিয়েছিল তার সাতু। তাতে তো তার কোনো দোষ ছিল না। কিন্তু ওই যে 22-23 বছরের যুবতী মেয়েটাকে সাতু নাকি জোর করে কোথায় তুলে নিয়ে যেতে চেয়েছিল। গোটা গ্রামের লোকজন আঙুল তুলে যে কথা বলছে আর ছি করছে, সেটা কি কখনো সত্যি হতে পারে? বিরাজবালা কিছুতেই বিশ্বাস করেন না সে কথা। তার ঘরের একটা মান সম্মান আছে। মেলায় অত লোকের মধ্যে থেকে তার সাতুর কথাই বা পুলিশ জানলো কি করে? সেই মেয়েটা নালিশ করেছে। সাতুকে সে চেনে, কতটা চেনে? হিসেব মেলে না বিরাজবালার। তার শুধু মনে হয় সব ভুল, সবটা মিথ্যে। সাতুর পরিবারের আশা ছিল এই অভিযোগ আদালতে টিকবে না, সেখানে নির্দোষ প্রমাণিত হবে সাতু। কিন্তু হয়নি তা। 2 বছর সশ্রম কারাদণ্ডের শাস্তি দিয়েছিল আদালত। বিচারের রায় যেদিন বেরোলো সেদিনই কেন প্রলয় এলো না ভাবেন বিরাজবালা। আশপাশে 2-3টে গাঁ জুড়ে তার সাতুর কথা ছাড়া মুখে আর কারোর কোনো কথা ছিল না সেদিন। সব টের পেয়েছিলেন বিরাজবালা। সব কথা চারিদিক থেকে তার কানে এসেছিল। ইচ্ছে করেছিল প্রত্যেকটা বাড়িতে গিয়ে তিনি বলে আসেন এ কাজ তার সাতু করতে পারে না, করেনি। আমি বিশ্বাস করি না। না না, এ হতে পারে না। আমার সাতুর নামে মিথ্যে দোষ দিচ্ছ তোমরা। আমার সাতু সে কারোর কোনো সাথে পাচে থাকে না। সে নয়, সে এমন মানুষ হতে পারে না। গলা ফাটিয়ে বলতে চেয়েছিলেন সেদিন বিরাজবালা, কিন্তু গলা দিয়ে তার একটা শব্দও বেরোয়নি সেদিন। নিজের ঘর শত্রু বিভীষণের সঙ্গেই লড়াই করতে পারছেন না তিনি। গায়ের লোককে আর বোঝাতে যাবেন কি করে? সাতুর গ্রেপ্তারির পর থেকে মেজ বৌমা মাখনবালার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। প্রথম কদিন সে গুমড়ে ছিল। বিরাজ ভেবেছিলেন বুঝি স্বামীর শোকে মেয়েটা অন্ন জল ত্যাগ করেছে। তার মাথায় হাত রাখতে গিয়েই ভুলটা ভেঙেছে তার। মেজ বৌমার মনে কান্নার চেয়ে অনেক বেশি লজ্জা জড়ো হয়েছিল। সাতুর চেয়ে সেই আবাগী মেয়েটার ব্যথাতেই সে মরে যাচ্ছিল একেবারে। মুখ ফুটে তাই বিরাজবালা বলেও ফেলেছিলেন সে কথা। নিজের স্বামীকে যদি ঘরে আটকে রাখতে পারতে না, তাহলে পুরুষ মানুষ আর বাইরের কারোর কাছে যাবে কেন? স্বামীর দোষ দেওয়ার আগে নিজেকে দেখো বৌমা। মা! কিন্তু তার সে কথার উত্তরে মাত্র এই একটা শব্দই সেদিন বলেছিল তার মেজ বউ মাখনবালা। আর ওই একটা শব্দের মধ্যে দিয়েই যতটা ঘেন্না আর ধিক্কার
তার দিকে ছুটে এসেছিল, গোটা জীবনে এতটা ঘেন্না তিনি দেখেননি। চমকে উঠেছিলেন বিরাজবালা। আশ্রয়, স্বীকৃতি আর অধিকার দিয়ে এই কাকে ঘরে রেখেছেন তিনি? ওই আগুনের সামনে থেকে মানে মানে সেদিন সরে এসেছিলেন তিনি। ঘরে এসে বড় ছেলে সতীশের কাছে তার সাতুর ভাগ্য নিয়ে দীর্ঘশ্বাস ফেলেছিলেন বিরাজবালা। তারপর দিন গুনতে শুরু করেছিলেন তিনি, তার মেজ ছেলে সাতুর ফিরে আসার দিন। ভেবেছিলেন আসুক, একবার ফিরে আসুক তার সাতু, সব হিসেব একে একে মিটিয়ে নেবেন তিনি। মাখনবালাও দিন গুনছিল, তবে তার মতো করে মনে মনে চোখ বুজে অন্ধ হয়ে সেই শেষ দিনটাকে প্রাণপণে অন্ধকারে চাপা দিয়ে রেখেছিল সে। আর আজ ভয়াবহ সেই দিনটা এমন অন্ধকারের মধ্যে থেকে হঠাৎ করে মুখ তুলে উঠেছে। স্বামী বাড়িতে ফেরার আগের রাতটাতে তাই তার ঘুম হয়নি একদম। মাঝখানে ছোট্ট একটা রাত, কাল আবার সূর্য উঠবে আর সেই মানুষটা ঘরে ফিরে আসবে। সমাজ বলে সে তার স্বামী। মাখনবালার প্রাণটা যেন গলায় উঠে আসে। সারা রাত ধরে গলা শুকিয়েছে তার, ঢকঢক করে জল খেয়েও সে তেষ্টা মেটাতে পারেনি। আচ্ছা, 2 বছর এমন দপ করে নিভে গেল কি করে? সাতকড়ি যেদিন যায় সেদিন তো সকাল ছিল, আর আজ সবে সন্ধেবেলা। মাখনবালার মনে হলো মাঝখানে সে যেন কেবল একটা মাত্র দীর্ঘশ্বাস ফেলেছে। নিঃশ্বাসটা এখনো শেষও হয়নি তার। সেই অসমাপ্ত নিঃশ্বাসের চাপে এখনো বুকটা তার ভারী হয়ে আছে। আর এর মধ্যে 2 বছর কেটে গেল। আমি হেরে গেলাম। হ্যাঁ হ্যাঁ, হেরে গেলাম বলেই আমার আমার স্বামীকে ছেড়ে যেতে হলো। তাকে তো আমি ঘরে বেঁধে রাখতে পারিনি। কেন কেন কেন? সারা দুনিয়া আঙুল তুলেছিল আমার দিকে একদিন, কাল আবার তুলবে। হেরো হেরো হেরো, তুও দেবে আমাকে, তুও দেবে। মনে মনে অস্থির হয়ে ওঠে মাখনবালা। মাখনের আর ঘুম আসে না। রাতের অন্ধকারে বাইরের উঠোনে এসে দাঁড়িয়েছিল সে। স্বামীর অপরাধের গুরুভার এতই প্রবল যে তার চিন্তা পর্যন্ত করতে পারে না মাখনবালা। আকাশের দিকে মুখ তুলে তাকালো সে। যেখানে যেটুকু আলো ছিল গাঢ় মেঘে, সে রাতে যেন সবটুকু ঢেকে গিয়েছিল। থই থই অন্ধকারে ডুবে আছে সারা পৃথিবী। অন্ধকারের চাপে শ্বাসটুকুও নিতে পারছিল না মাখনবালার ভয় করতে লাগলো। হয়তো কারা যেন অন্ধকার মন্থন করে পাত্র ভরা বিষ তুলে নিয়ে আসছে তার জন্য। অন্ধকারের অজস্র স্তর ভেদ করে সে বিষের পাত্র এগিয়ে আসছে ক্রমশ তার দিকে। সে পাত্রটা তার হাতে তুলে না দেওয়া পর্যন্ত তারা যেন থামবে না। নিজের চোখ দুটো চেপে ধরেছিল মাখনবালা। প্রবল বেগে মাথা ঘুরছিল তখন তারপর আর কিচ্ছুটি মনে নেই। বড় যা গোলাপ আর ভাসুরপর নিতুর চেঁচামেচিতে সেই ভোরবেলা তারপর তার জ্ঞান ফিরল। আর তখনই মনে পড়ল আজ 7ই আষাঢ়, আজ তার স্বামীর বাড়ি ফেরার দিন। মাখনবালার কথাই সত্যি হলো। সারা সকাল দুপুর বিকেল গড়িয়ে গেল, সাতকড়ি বাড়ি ফিরল না। তার দাদাও তাকে কোথাও খুঁজে পেল না। গেরস্থ ঘরে যখন শাঁখ বাজছে, তুলসীতলায় প্রদীপ ধরানো হচ্ছে, ঠিক সেই সন্ধ্যের মুখে আপাদ মস্তক কালো কাপড়ে ঢাকা একটা ছায়া শরীর দরজা ঠেলে বাড়ির ভেতরে এসে দাঁড়ালো। কে কে ওখানে? কে এলো এখন? বৌমা, আলোটা একটু আনো তো। কে এসেছে? সাতু, এলি বাবা? হ্যাঁ মা, আমি এসেছি। ও মা, দাঁড়াও, তোমাকে একটা প্রণাম করি। থাক বাবা থাক। সেই সকাল থেকে তোর জন্য পথ চেয়ে আছি বাবা। তোর দাদা যে কতবার। থাক
সে কথা পরে হবে খন। হি বাবা, এই কালো কাপড় চোপড় এসব সরা দেখি, ভালো করে মুখটা পর্যন্ত দেখতে পাচ্ছি না। ও সতীশ, ও বড় বৌমা, এসো এসো, দেখে যাও আমার সাথে। এই দেখো ওমা, মা কাকা এসছে, কাকা, কি মজা কাকা এসছে। কাকা, ও কাকা, আমার ঘড়িয়াল লাটাই আনোনি? বলো না, এই রে, ঘড়িয়াল লাটাই আনোনি? একদম মনে নেই তো। আহা, কাল এনে দেবো কেমন? এই নিতু, কাকাকে এখন বিরক্ত করো না বাবা। কত দূর থেকে কাকা এলো বলো তো। যাও তোমার বাবাকে ডেকে নিয়ে এসো তো দাদু ভাই। আচ্ছা ঠিক আছে। কে রে, সাতু? হ্যাঁ দাদা, এই যে আমি। ভালো আছো? হ্যাঁ, তা আছি। আরে সেই যে সকালে তুই বললি, আচ্ছা সে যাক, আয় ভেতরে আয়, হাত মুখ ধুয়ে নে যা। হ্যাঁ যাই। তা বৌদিকে দেখছি না যে। মা তো রান্নাঘরে, এক্ষুনি ডেকে আনছি। মা, ও মা, হ্যাঁ কি বল? বাইরে আসবে তো, কাকা এসেছে। হ্যাঁ আসছি, এক্ষুনি আসছি। কি গো? এই যে বৌদি, এসো একটা প্রণাম করি। না থাক, ঠিক আছে। ভালো আছো তো? তোমাদের আশীর্বাদে চলে যাচ্ছে। তা এখানকার খবর সব ভালো তো? ওই আর কি। আমি একটু রান্নাঘরে যাই, বুঝলে। ইস, ডালটা বোধহয় ধরে গেল। এই রে। আমি আসছি এক্ষুনি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বাবা সাতু, তুই বড় রোগা হয়ে গেছিস বাবা। তোর ভেতর কোনো অসুখ বাঁধলো না তো বাবা? না অসুখ নেই, আসলে ওখানে বড় কষ্ট দিয়েছে মা। আরে আমার বাছা আমার, আজ সারাদিন খেয়েছিস বাবা? খাওয়া না, মানে তেমন, মানে ওই ধরো প্রায় কিছুই খাওয়া হয়নি। ও মা, সে কি? তুই সারাদিন কিছু খাসনি? তুই একবার বলবি তো বাবা। না, তুই বস বাবা, আমি এক্ষুনি তোর খাওয়ার ব্যবস্থা করছি। বড় বৌমা, ও বড় বৌমা, বলি রান্না হলো? ও বড় বৌমা, হ্যাঁ মা। কথাটা শুনতে পাচ্ছ না নাকি? বলি রান্নার আর কত দেরি? আমার ছেলেটা সারা দিন না খেয়ে আছে, সে খেয়াল আছে তোমাদের? না মা, এই যে হয়ে এসেছে, আর একটু হলেই। সারাদিন শুধু বসে বসে কি কথা যে বলে বুঝি না। রান্নাঘরেই বড় জায়ের পিছনে দেওয়ালে পিঠ ঠেকিয়ে জড়সড় হয়ে বসেছিল মাখনবালা। মুখে তার রক্ত নেই যেন, ফ্যাকাশে ঠোঁট আর ফ্যাকাশে মুখ। ম্যালেরিয়া রোগীর মতো মাথা ঝুঁকিয়ে বসে বসে যেন কাঁপছিল সে। মুখে তার কোনো আলো নেই, উৎসাহ নেই। মেজ বৌমার এই মূর্তি দেখে মুহূর্তে মাথাটা গরম হয়ে গেল বিরাজবালার। এমনিতে যা কোনো দিন করেন না তিনি, আজ ঠিক সেটাই করলেন। সন্ধ্যের পরে আমিষ রান্নাঘরের মাটিতে দুমদুম করে পা ফেলে সোজা মেজ বৌমার কাছে এসে দাঁড়ালেন তিনি। কি ব্যাপার মেজ বৌমা, তুমি যে গেলে না বড়? কোথায় যাব মা? কোথায় যাব যেন জানো না কিছু? সাতু এসেছে, এ বাড়ির সবাই যে তার সঙ্গে দেখা করতে গেল, তুমি এখানে বসে রইলে কেন? তোমারই তো সবার আগে যাওয়া উচিত ছিল বৌমা, কি ছিল না? সবাই তো গেছে। শোনো মেজ বৌমা, আজ এত দিন পরে আমার ছেলেটা বাড়ি ফিরেছে। হ্যাঁ, তার শরীরের দিকে যে আমার মনটা একেবারে ভালো নেই। এর মধ্যে তুমিও আর জ্বালিও না, এই কথা আমি বলে দিচ্ছি। ওঠো মেজ বৌমা, উঠে দাঁড়াও। কি করবো মা? কি আবার করবে? যা স্বাভাবিক তাই করবে। তোমার অমন বিষ মুখখানা আমার ছেলেকে দেখাবে না। মুখ চোখ পরিষ্কার করো, চুল বাঁধো। কি অলক্ষণে! চুলটা বাঁধো, তারপর দয়া করে একবার সাতুর সামনে যাও মেজ বৌমা। নিজের ঘরে ঢুকে ওদিকে বেশ জমিয়ে বসেছে সাতু। 2 বছরের পুরনো গড়গড়াটা ধুলো ঝেড়ে বের করে এনেছে সে। তারপর তামাক সেজে মৌজ করে টানতে বসেছে। ভাইপো নিতু তার কাছে এসে বসল। নিতুটা বড্ড ছোট, অবুঝ, একের পর এক প্রশ্ন করে কাকাকে জেরবার করে দিচ্ছে সে।
গড়গড়ার ধোঁয়া আর কাকার ধোঁয়াশা থেকে মনের মতো একটা উত্তর খুঁজে বার করার চেষ্টা করছিল সে। এমন সময় ঠাম্মি এসে ধমক দিয়ে বললেন, দাদু ভাই, ঘরে যাও বাবা, কাকাকে একটু বিশ্রাম করতে দাও। কতদিন পরে কাকা এসেছে দেখছো না? যাও যাও, এখন ঘরে যাও, পরে আসবে আবার। হ্যাঁ, আমি থাকবো কাকার কাছে। থাক না মা, ছোটরা তো একটু এরকম করবেই। তাছাড়া ও তো কতদিন পরে আমাকে। না, নিতু এখন শোবে, অনেক রাত হয়েছে, কাল আবার কথা হবে। যাও দাদু, তোমার বাবা ডাকছে তোমাকে, যাও। মোটো বাবা ডাকেনি, তুমি মিথ্যে কথা বলছো, আমাকে তাড়িয়ে দিচ্ছ। তা হ্যাঁ রে, বলি জেলে খেতে টেতে দিত তো বাবা? না মা, সে প্রায় না দেওয়ার মতোই। দুগাল ভাত আর ডালের জল, সে খাবার খেয়ে কি আর বেঁচে থাকা যায়? সে কি, তুই 2 বছর ধরে এই খেয়েছিলি বাবা? হ্যাঁ। আরে বাবা, এই জন্যই তোর চেহারাটার এই দশা হয়েছে। জেলখানাটা সুখের জায়গা নয় মা। আমি জানি বাবা, আমি জানি। কার অভিশাপে যে আমার ছেলেটাকে এমন করে ভুগতে হলো কে জানে। আমি তো কখনো কারো। খুব খিদে পেয়েছে না রে বাবা? হ্যাঁ, আনছি বাবা, আনছি। আরে কই গো বৌমা, তোমাদের রান্না হলো? হ্যাঁ হ্যাঁ মা। এদিকে আমার ছেলেটা যে খিদে মরে যাচ্ছে, সেদিকে কি কারো খেয়াল নেই? হ্যাঁ মা, এই যে আমি খাবার বাড়ছি তো, এই তো হয়ে গেছে মা। যাও যাও, আগে ঠাঁই করে এসো বৌমা, তারপরে খাবারটা নিয়ে যেও। হ্যাঁ মা, যাচ্ছি। বলি ঠাইটাও কি আজ মেজ বৌমা করতে পারবে না? তার হাতে কি কড়া পড়েছে নাকি? মা আমি করে দিচ্ছি মা, আমি করে দিচ্ছি, এক্ষুনি যাচ্ছি। যত সব নেকামি। জড়সড় মাখনবালার দিকে এক ঝলক দেখে হাতের কাজ ফেলে তাড়াতাড়ি উঠে গেল গোলাপ। মেঝেতে ন্যাতা দিয়ে পাশাপাশি 2টো আসন পেতে জল গড়িয়ে রাখল সে। 2 ভাই আজ একসঙ্গে বসে খাবে। রান্নাঘর থেকে খাবারের থালা গুছিয়ে আনতে আনতে মায়ের ডাকাডাকিতে সতীশ আর সাতু এসে খেতে বসল। সাতুর পছন্দ মতো রান্না হয়েছে আজ। সতীশ বরাবরই কম খায়, তবে পছন্দসই রান্না হলে সাতুর খাওয়া আর শেষ হতেই যায় না। কিন্তু আজ যেন খাওয়ায় মন নেই তার। সাতু খেতে বসলো বটে, তবে মুখে তার খিদের লক্ষণও নেই। বাড়িতে পা দিয়েই মাকে সে বলেছিল সারাদিন তার খাওয়া হয়নি, কিন্তু কথাটা আসলে সত্যি ছিল না। বেশ ভরপেট খেয়ে এসেছে সাতু, কিন্তু যা খেয়েছে এ বাড়িতে সেসব ঢোকা তো দূরস্থান, তাদের নাম অবধি করা যাবে না। প্রাণের দোসরদের কাছে লুকিয়ে খাওয়া দাওয়া করে সন্ধ্যের মুখে বাড়ি ফিরেছে সাতু। মায়ের কাছে বললে আর সহানুভূতি পাবে কি করে সে, তাই বেমালুম মিথ্যে বলেছে। কিন্তু পেট তো একটাই, এই ঘন্টায় কি আর হজম হয়? ভাতে হাত দিয়ে তাই কোনো রকমে নাড়াচাড়া করতে লাগলো সাতু। ওদিকে মা ছেলের খাওয়ায় অনীহা দেখে বললেন, ওকে বাবা সাতু, হ্যাঁ কিছুই তো খেলি না, খা বাবা খা। সারাদিন তো কিছুই খাসনি বললি, তা এটুকু না খেলে চলবে বল বাবা? হ্যাঁ রে, রান্না ভালো হয়নি না? না না, রান্না ভালোই হয়েছে, কিন্তু খেতে ইচ্ছে করছে না মা। কেন রে বাবা, তোর মন খারাপ? ভাবিস না সাতু, সব ঠিক হয়ে যাবে। পাড়ার লোকে আর কতদিন কথা শোনাবে বল? পাড়ার লোকের কথা ভাবছি না মা, ভাবছি তোমাদের কথা, এই বাড়িটার কথা ভাবছি। আমার জন্য তোমাদের অনেক কিছু পোয়াতে হয়েছে মা। দাদা একা, এত বড় সংসার কোত্থেকে যে কিভাবে সামলালো। এই নিশ্চয়ই অনেক ধার টার হয়েছে না? এখন ওসব কথা থাক বাবা। তোমাদের এই সব সমস্যার মূলে তো শুধু এই আমি। খাবার সময় আর এসব কথা কেন? জানিস তো সাতু, ও পাড়ার চাটুজ্জেদের ছোট ছেলেটা, ওর দাদার বউটা তো। হ্যাঁ, ওই যে
সেই জলে ডুবে মরে গিয়েছিল না? হ্যাঁ হ্যাঁ মা, মনে আছে। তারপর থেকে ওর দাদাটা তো আর বিয়েই করলো না। ওই মুখুজ্জে গিন্নি তার মেয়ের জন্য কম চেষ্টা করেছিল নাকি? ওই যে ও পাড়ার যতীন রে। এই 2 বছরে পাড়ায় কি কি হয়েছে সে সব কথা ছেলেকে সবিস্তারে বলতে বসলেন বিরাজবালা। সতীশের সঙ্গে কথা বলে তার সুখ নেই, সতীশ বড় চুপচাপ। বিরাজবালার যা কিছু কথা তা এই মেজ ছেলে সাতকড়ির সঙ্গে। গত 2 বছরে কথা না বলে তিনি যেন হাঁপিয়ে উঠেছিলেন একেবারে। মায়ের কথা শুনতে শুনতেই থালা ছেড়ে উঠে পড়ল সাতু। তার খিদে নেই। সাতুর মা একেবারে হাঁ হাঁ করে উঠলেন এবার। ও কি রে বাবা, দুগাল ভাত খেলি মোটে? আমার কথাটা শোন আর কগাল খেয়ে নে বাবা। লক্ষ্মী বাবা আমার সাতু, কথা শোন না মা, সাতু। আজ আর পারবো না। না খেয়ে খেয়ে পেটের খোলটা ছোট হয়ে গেছে মা। ও চিন্তা করো না, কদিন খাওয়া দাওয়া করলেই দেখবে আবার সব ঠিক হয়ে যাবে। হাত মুখ ধুয়ে তামাক নিয়ে শোয়ার ঘরে ঢুকে গেল সাতু। রান্নাঘরে তখনও ভাতের থালা নিয়ে চুপ করে বসে আছে মাখনবালা। সবেমাত্র দুগাল খেয়েছে কি খায়নি তার হাতে নড়ছে না, আজ মুখ নড়ছে না। এক দৃষ্টে পাতের দিকে তাকিয়ে বসে আছে মাখনবালা। কাতর চোখে তার দিকে তাকিয়ে বড় যা গোলাপ বলে উঠল, কি রে মেজো, কিছুই তো খাচ্ছিস না? এইটুকু তো খাবি নাকি? হ্যাঁ, এই মেজো, আমার মাথা খা ভাই, এটুকু ফেলে যাসনি। এই মেজো, খা। আমায় একটু বিষ কিনে দিতে পারো দিদি? ছি 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 ছি, কি বলছিস রে সব? খেয়ে নে তাড়াতাড়ি। কই গো, কই মেজ বৌমার খাওয়া হলো? এই তো মা, এই যে হয়ে গেছে। তবে এখনো রান্নাঘরে কি করছে সে? হেঁসেলটা আজ তুমি পেড়ে দাও বড় বৌমা, ও বরং নিজের ঘরে যাক। বলি কি হলো, কথা কি কানে গেছে? শুনতে পাচ্ছ না নাকি? উত্তর দিচ্ছ না যে? হ্যাঁ মা, আমি হেসেলটা পেরে দেবো মা। সে না হয় দিলে, তা আমাদের মেজ বৌমা কি কথা বলতে জানে না? আপনি ঘরে যান না মা, মেজোকে আমি এক্ষুনি দিয়ে আসছি। দেখো বাচ্চা, নিজের ঘরেই যেন সে যায়, আবার উঠোন টুটনে পড়ে যেন না থাকে। আচ্ছা মা, ঠিক আছে। যত জ্বালা, বিরাজবেলার রাগটা এমনি এমনি হয়নি। যাবার নাম নেই। মেজ বউ যে আজ ইচ্ছাকৃতভাবে দেরি করছে, তার যে স্বামীর কাছে যাওয়ার মোটেই ইচ্ছে নেই, সে কথা তিনি বুঝতে পেরেছেন। তার উপর সাতুর উচ্ছিষ্ট ভাত তরকারিতে মেজ বউ আজ হাতও ঠেকায়নি। রান্নাঘরের সামনে এসেই সাতুর থালাটা তার চোখে পড়েছে। সতীসাধ্যী স্ত্রী স্বামীর পাতেরটা খাবে না? স্বামীর উপর এত ঘেন্না তার, এ দৃশ্য সইতে পারেননি বিরাজবালা। রাত দুপুরে ঝগড়া করাটা তার স্বভাব নয় বলেই তিনি শুধু চুপ করে গেছেন। কিংবা মেজ বৌমার মৌনতাকে মনে মনে হয়তো একটু ভয়ই পান বিরাজ। যে কোনো কারণেই হোক, গোলাপের ওপর তার ভার দিয়ে নিজের ঘরে চলে গেলেন বিরাজবালা। নিজের ঘরে বসে বসে সাতু তখন না স্ত্রীর কথা নয়, বরং মধুডাঙ্গার সেই মেয়েটার কথাই ভাবছিল। ভাগ্যটা তার সঙ্গ দিল না, নইলে সুযোগ তো ছিল যথেষ্টই। সঙ্গীরাও বেশ পাকা লোক ছিল, তবু এমন দৈব দুর্বিপাক ঘটল। আর মেয়েটারও আশেপাশে কেউ ছিল না তো, নিতান্ত গেঁয়ো সহজ সরল মেয়ে, একটা কাপড় ছাড়া তার পরনে আর দ্বিতীয় কোনো পোশাকও ছিল না। বিশ্বশুদ্ধ সকলকে সেই মেয়ে বিশ্বাস করে বসে আছে। মেলা থেকে মেয়েটাকে অনুসরণ করতে করতে হরিসভা পর্যন্ত পৌঁছে গিয়েছিল তারা। ওদিকের বন জঙ্গলের আড়ালে বিশেষ কেউ যায়ও না। মেয়েটাকে তাই মুখে কাপড় ঠুসে পাঁজাকোলা করে উঠিয়ে নিয়ে যেতে তাদের কোনো অসুবিধা হয়নি। কিন্তু ঝোপের মধ্যে যে আরও কেউ বসে থাকতে পারে সে কথা তাদের কল্পনাতেও ছিল না। সে কথা তারা জানবে কি করে? সেই লোকটাই তো সাক্ষী দিয়ে শেষ পর্যন্ত পুলিশের হাতে তাকে ধরিয়ে দিল। তারপর বিস্তর টাকা খরচা মোকদ্দমা করেও কোনো লাভ হলো না। 2 বছরের নিদারুণ যন্ত্রণা থেকে রেহাই তো মিললই না তার, একেবারে বাড়া ভাতে ছাই পড়ল যেন। দীর্ঘশ্বাস ফেলে সাতু। আর তখনই খুট করে তার দরজায় আওয়াজ হয়। মাথায় ঘোমটা দিয়ে মাখনবালা এসে দাঁড়ায়। মাখনবালা তার স্ত্রী।
আলোটা তুলে মুখখানা ভালো করে দেখে সাতু। দেখি। হ্যাঁ, সেই মেয়েটার চেয়েও এই মুখখানা বোধ হয় আরো সুন্দর। হিস হিস করে ওঠে সাতুর প্রবৃত্তি। এসো, এতক্ষণে দেখা দেওয়ার সময় হলো। কি হলো? দরজাটা বন্ধ করে দাও। থাকে থাক মানে? আরে দরজাটা বন্ধ করো। কি হলো? দেওয়ালের ধারে দাঁড়িয়ে রইলে কেন? এদিকে এসো। এতদিন পরে দেখা হলো। সে কখন এসেছি? সন্ধেবেলা। টের পাওনি? পেয়েছি। পেয়েছো? তাহলে এলে না যে? সবাই দেখা করতে এলো, এক তুমি ছাড়া। যাকে, এখন এসো। এসো, ডাকছি তো। কি করতে হবে বলো? জল দেব? বুঝেছি, অভিমান হয়েছে তো। আচ্ছা, মান অভিমানের অনেক সময় পড়ে আছে। সত্যি বলছি, খুব ঘুম পাচ্ছে জানো। এখন চলে এসো, কাল সকালে আবার অভিমান করবে। এসো। শুয়ে পড়ো, বিছানা করা আছে। সে কি, শুয়ে পড়ো মানে? তুমি শোবে না এখানে? আমি মেঝেতে মাদুর পেতে নিচ্ছি। ও, বুঝেছি, আমাকেই উঠতে হবে এবার। সাতু যত তার দিকে এগিয়ে আসে, আরে, মাখনবালা ততই যেন দেওয়ালের দিকে আরো সরে যায়। সরতে সরতে দেওয়ালও যে একসময় শেষ হয়ে যায় তা বোধহয় তার মনে নেই। হয়তো দেওয়ালটা ফুঁড়ে অনন্ত শূন্যে মিলিয়ে যেতে চায় সে, যেখানে সাতুর কোনো ছায়া নেই, স্পর্শ নেই। মাখনবালার মুখে, চোখে, সারা শরীরে যেন নিঃশব্দে আগুন জ্বলছে তখন। রাতের অন্ধকারেও সাতু বেশ বুঝতে পারছে যে তার স্ত্রীর মুখ, চোখ ক্রমশ লাল থেকে আরো জ্বলন্ত বর্ণ হয়ে উঠছে। মাখনবালার এমন মুখ আগে দেখেনি সাতু। হয়তো চোখে তার ঠিকই পড়েছে, কিন্তু সেদিকে নজর দেওয়ার মতো সময় বা মানসিকতা তার কোনোটাই ছিল না। যদি থাকতো তাহলে তাকে আর জেলে যেতে হতো না। তাই মাখনের অমন রূপ দেখেও জোর করে তার হাতটা ধরতে গেল সে, আর তখনই অদ্ভুতভাবে নিজের হাতটা তুলল মাখনবালা। সে হাতে বাধা দেওয়ার ভঙ্গির চেয়েও আরো বেশি কিছু ছিল, যা দেখে থমকে গেল সাতু। আরে কি হলো? ছুঁয়ো না, ছুঁয়ো না বলছি আমাকে, একদম ছুঁবে না। মারবে না? ছুঁবে না আমাকে, ছুঁবে না। সুখে থাকতে ভূতে কিলেও দেখছি। চলে এসো। অমন করে তাকালে বুঝিয়ে ভেবেছো আর 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 এক পাও এগোবে না তুমি, এগোবে না বলে দিচ্ছি। এবার সত্যি ভয় পেল সাতু। স্ত্রীর গলার স্বরটা শুনে তার বুকটা যেন কেঁপে উঠল। তার মনে হলো বুঝি কোনো এক ভয়ঙ্কর তীক্ষ্ণ অস্ত্র আঁচলের নিচে লুকিয়ে রেখেছে মাখনবালা। লাফ মেরে ঘরের দরজা খুলে প্রাণ ভয়ে বাইরে ছুটে গেল সে। তার মায়ের বন্ধ দরজার উপর গিয়ে আছাড় খেয়ে পড়ল একেবারে। দরজা খোলো না। কি হয়েছে রে? তোর মুখখানা অমন দেখাচ্ছে কেন? বউকে বের করে আনো। ও ঘরে আমি যাব না, আমি যাব না। আরে মারবে বলছে, আমাকে মারবে। কি মারবে? মারবে বলছে? ও সব পারে, ও সব পারে। কাপড় চোপড় ঝেড়ে দেখো, নিশ্চয়ই কোনো ছুরি টুরি লুকোনো আছে মনে হয় ভেতর। সে কি ছুরি? আরে কি বলছিস কি তুই? চল চল তো দেখি, চল। ছেলেকে সঙ্গে নিয়ে তার ঘরে এসে ঢুকলেন বিরাজবালা। আই দেখি। দেওয়ালে ঠেসান দিয়ে জড়সড় হয়ে তখন দাঁড়িয়েছিল মাখনবালা। মেজ বৌমার এই দৃশ্য তিনি আগেও দেখেছেন। আজ সকাল থেকেই এই মেয়েটাকে তিনি চিনতে পারছিলেন না। শাশুড়ির অধিকারে তাকে দমিয়েও রাখতে পারছেন না বিরাজবালা। আসলে দমানোর মতো তো কিছু নেই। মাখনবালা না চেঁচায়, না ঝগড়া করে, না প্রতিবাদ করে। শুধু তার নীরব চাউনি, শক্ত চোয়াল আর নিরুত্তর ভাষা, এদের কিছুতেই অতিক্রম করতে পারেন না বিরাজবালা। নিজের এই হেরে যাওয়াটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল এই 2 বছর ধরে। তার উপরে আজ সকাল থেকে, আজ 2 বছর তার ঘর শূন্য, তার মন শূন্য। সাতুর ওপর সারা পৃথিবী অন্যায় করেছে, তিনি কিচ্ছুটি বলতে পারেননি কাউকে।
আজ সেই পৃথিবীর অন্যায়ের শোধ একা মাখনবালার ওপর তুলবেন বলে ছুটে গেলেন বিরাজবালা। ছোড়াছড়ির ভয় তাঁর নেই। বাঘের মতো লাফিয়ে পড়ে মেজ বৌমার হাতখানা চেপে ধরলেন বিরাজবালা। টানতে টানতে তাকে সদর দরজার দিকে নিয়ে এলেন। ঝনাত করে দরজার শিকল আর খিলটা খুলে ফেলে বাইরের অন্ধকারের দিকে মাখনবালাকে ঠেলে দিলেন বিরাজবালা। বার করে দাও, যা, চলে যা, আর যেন কোনোদিন তোর মুখ না দেখি। মা, মা দরজাটা খুলুন মা। ও মা, কি হয়েছে? দরজাটা একটাবার খুলুন। দরজা খুললো কে? আমি খুলেছি। যা, তোরা ঘরে গিয়ে ঘুমো, কিচ্ছু হয়নি। আচ্ছা। কিচ্ছু না। বড় সাহস! ছেলের দিকে চেয়ে এবার যেন বুক খালি করে শ্বাস নিলেন বিরাজবালা। স্বস্তির শ্বাস। সমস্ত অবাধ্যতা আর একগুঁয়েমি বাইরের অন্ধকারে মিলিয়ে যাক, শেষ হয়ে যাক। তিনি জিতেছেন, একেই বোধহয় জেতা বলে। ছেলেটার মুখে এবার নতুন আলো দেখতে পাবেন বিরাজবালা। ছেলের হাত ধরে সদর থেকে ক্রমশ অন্দরের দিকে সরে আসছেন তিনি। আগামীকাল থেকে তার অনেক কাজ। আজ বাকি রাতটা একটু শান্তিতে না ঘুমোলে চলে? শুনলেন জগদীশ গুপ্তর লেখা কলঙ্কিত সম্পর্ক অবলম্বনে আজকের গল্প কলঙ্ক। আজকের প্রশ্ন, কোথাকার মেলায় গিয়েছিল সাতু? গত সপ্তাহের বড়দিদি গল্পের প্রশ্ন ছিল, বড়দিদির শ্বশুরবাড়ি কোন গ্রামে? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন পলাশ সরকার, লব বর্মন, হাসিম সরকার, প্রশান্ত বালা, মায়া সিনহা, রনিত মণ্ডল, কাকলি দাস, শান্তা ঘোষ, মিতা হোম চৌধুরী ও শুক্লা মেঘা। নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।